হ্যালো স্টুডেন্ট, আজকে অনেক দিন পরে আবার ফিজিক্স ক্লাসে দেখা। ফিজিক্সের তোমাদের আগের ক্লাসে 2022-এর যে 10টা কোশ্চেন এসছে সেই 10টা কোশ্চেন করিয়েছি। আজকে আমরা করব 2021-এর যে তোমাদের টেট 2 এর যে ফিজিক্স কোশ্চেনটা, সেই ফিজিক্স কোশ্চেনে 10টা কোশ্চেনের সলিউশন। দেখো, প্রত্যেকটা ইয়ারের কোশ্চেনের সলিউশন করলে আমরা আইডিয়া পেয়ে যাব যে কিরকম কোশ্চেন আসে, কতটুকু কঠিন কোশ্চেন আসে, আর আমাদের কিভাবে প্রিপারেশন করতে লাগে। ডিটেলসে ক্লাস শুরু করব কিছুদিনের মধ্যে, ঠিক আছে? আগে আমরা প্রিভিয়াস এর কোশ্চেনটি ডিটেলস আলোচনা করব, আর আমরা কোশ্চেনগুলো কিন্তু ওই রকম ভাবে আলোচনা করব যাতে করে তোমরা কোশ্চেনটা শুধু করবে এমন না, কনসেপ্টটাও বোঝা যাবে, ঠিক আছে? তো ওইভাবে আমরা পুরো ডিটেলস আলোচনা করব। দেখো, এখানে 2021-এর যে প্রথম কোশ্চেনটা যদি আমরা নিই, এটা 93 নম্বর কোশ্চেনটা কি বলেছে যে ওডোমিটার ইজ ইউজ টু মেজার, মানে ওডোমিটার ব্যবহৃত হয় কিসে? ওডোমিটার একটা মেশিন, সেই মেশিনটা কোথায় ইউজ হয়? এটা মেইনলি ইউজ হয় ভেহিকেল, মানে বাইক, সাইকেল, মানে গাড়ি, ওইখানে আমরা এই ওডোমিটারটা ইউজ করি। তাহলে বলো তো ওডোমিটারটা কেন ইউজ করা হয়? বাইক মেশিন ওডোমিটার কি করবে? ডিস্টেন্স মানে দূরত্ব, ঠিক আছে? ডিস্টেন্স মেজার করবে, ঠিক আছে? এখানে আনসার হয়ে যাবে 93 কোশ্চেন, 93 নম্বর কোশ্চেন আনসার হয়ে যাবে ডিস্টেন্স। আমি এটাকে ছোট করে দিই, শুধু কোশ্চেনটা নিলাম। আচ্ছা, আর ছোট হবে না। এখানে 93টা করলাম। এবার আমরা দেখো 94, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 94টা দেখো কি বলেছে যে দন্ত চিকিৎসক ব্যবহার করেন, মানে ডেন্টিস্ট ইউজ করেন, কি ইউজ করেন? চারটা অপশন দিয়েছে, মানে যারা দাঁতের ডাক্তার, দাঁত পরীক্ষা করতে গেলে কি হয়, দাঁতকে ভালোভাবে দেখতে লাগে, সেখানে একটা মিরর ইউজ হয়। এখানে বলেছে কি ইউজ করে? কনকেভ মিরর, কনকেভ লেন্স, কনভেক্স মিরর, নান অফ দ্য অ্যাবভ। বলেছে অবতল আয়না, অবতল লেন্স, নাকি উত্তল আয়না, নাকি উপরের কোনোটাই না। দেখো, এখানে প্রথমত উত্তল আয়না বা উত্তল লেন্স তো কোনোভাবে ইউজ হবে না। উত্তল লেন্স কেন করা হবে না? আচ্ছা বলো তো, দাঁতের ডাক্তারের দাঁতকে দেখতে কি সমস্যা হয়েছে? এটা সমস্যাটা কি? মানে ধরো একজন দাঁতের ডাক্তার, ঠিক আছে, সেই ডাক্তার দাঁত, একজন পেশেন্ট গিয়েছে, দাঁতে প্রবলেম, সে দাঁতরা দেখতে গেলে ওই ডাক্তারের সবচেয়ে বড় প্রবলেম কি হবে? যে ভালোভাবে দেখতে পাচ্ছে না। এটা খুব ছোট বিষয়, দাঁতের প্রবলেমটাও ছোট থাকে, যে ধরো কেভিটি বা কোনো একটা বিষয়ে প্রবলেম আছে, সেই জিনিসটাকে অনেক ক্ষুদ্র থাকে, তো ডাক্তারের ওইটা দেখতে অসুবিধা হয়। তো ওই বিষয়টাকে বাড়িয়ে বা বড় করে দেখার জন্য একটা মিরর ইউজ করে, তাহলে ইজিতে ডাক্তারে যে পেশেন্টের প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারে, রাইট? এইবার কথা হচ্ছে আমরা কোন মিররটা ইউজ করব? এখানে আমরা ইউজ করব কনকেভ মিরর। দেখো, কনকেভ মিররের কি হয় ঘটনা জানো? আমি তোমাকে বুঝাইছি। কনকেভ বলতে অবতল দর্পণ। অবতল দর্পণের যখন আমরা ফোকাস, এটাকে বলি আমরা বক্রতা কেন্দ্র, আর এটা বলি আমরা ফোকাস, যখন একটা অবজেক্টকে ফোকাস এন্ড এই বিন্দুটাকে বলি আমরা মেরু, লেন্সের, মিররের বা আয়নার, যখন ফোকাস এন্ড মেরু এই দুইটার মাঝখানে যখন কোনো অবজেক্ট থাকে, তখন সেই অবজেক্টটাকে এই অবতল দর্পণ কি করে জানো? দেখো, আমি এটার যদি তোমার রে ডায়াগ্রামটা, ঠিক আছে, একটা অবজেক্টকে যদি আমরা ফোকাস আর মেরুর মাঝখানে রাখি, তার রে ডায়াগ্রামটা কি হবে? এখান থেকে আমরা ফোকাস দিয়ে নিই, ঠিক আছে, আর একটা বিন্দু আমরা কেন্দ্রে, মানে সেন্টার অফ কার্ভেচার থেকে নিয়ে গিয়ে দেখলে এই জায়গায় মিলিত হয়। মানে দেখো, অবজেক্টটা কতটুকু ছোট, কিন্তু অবজেক্টের যে প্রতিবিম্বটা যেটা ডাক্তারে দেখবে, এটা অনেক বড় করে।
তো অবতল দর্পণে এই ঘটনাটা ঘটে। কোন একটা অবজেক্ট ছোট হলে কি হয়েছে সেটাকে বড় করিয়ে দেখাবে। আর উত্তল লেন্সটা, উত্তল দর্পণ যেটা, সেটা খুব ইজি বোঝা যায়। কারণ উত্তল দর্পণে কি হয়, যে কোনো অবজেক্টের ক্ষেত্রে, যে কোনো অবজেক্টের ক্ষেত্রে সেটা, এটার ফোকাস এদিকে থাকবে, ঠিক আছে। যে কোনো অবজেক্টের ক্ষেত্রে এটার যে প্রতিবিম্বটা গঠন করা হয়, গঠিত হয়, সেটা কোথায় হইব, আর এখানে ধরে সেন্টার, সেন্টারের ফোকাস এই বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হয়। মানে একটা কথা আমি বোঝাতে চেষ্টা করেছি এই গ্রাফটা দিয়ে, উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুকে, বড় বস্তুকে ছোট করে দেখা হয়। আর অবতল লেন্সের এই যে বিষয়টা, যখন অবতল লেন্সের ফোকাস এবং মেরুর মাঝখানে যখন কোন একটা অবজেক্ট থাকবে সেটার প্রতিবিম্ব একটু বাড়িয়ে দেখায়, ঠিক আছে। তাহলে যখনই কোনো একটা দর্পণ দিয়ে একটা অবজেক্টকে বড় করে, মানে দাগটাকে বড় করে দেখাবে, তাহলেই তো ইজি হবে ডাক্তারের বুঝতে। তাহলে কোন দর্পণটা ইউজ করব, বা অবতল আয়না বা কনকেভ মিরর। দেখো দর্পণ আর আয়না কিন্তু একই কথা, দর্পণ এবং আয়না একই কথা, রাইট। দেখো তো এরপর কি কোশ্চেন, কোন কোশ্চেনটা দিয়ে 95, দেখো এখানে কি বলেছে, এটাকে ক্লিয়ার করে দেই আমরা। এবার 95, তাপমাত্রা হলো প্রেসার, এনার্জি, ফোর্স। তাপমাত্রা কি, চাপ, শক্তি নাকি বল? টেম্পারেচার কি? দেখো এখানের আনসার হবে উপরের কোনোটি নেই। তাপমাত্রা না, তাপ না, চাপ না, এনার্জি মানে শক্তি না, বল। কেন? অ্যাকচুয়ালি তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে কোনো একটা অবজেক্টের, তার কোন একটা অবজেক্ট আছে, কোন একটা বস্তু আছে, সেটার কোল্ড কতটুকু, কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম, সেটা বোঝার জন্যই তো টেম্পারেচার ইউজ করা হয়। ধরো আমরা বললাম কোন একটা অবজেক্টের টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কোন একটা টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, তাতে আমরা কি বুঝি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডটা একটু বেশি গরম, বা 50 ডিগ্রি সেন্টিগ্রেড যে বস্তুটা এটা কম গরম। মানে কোন একটা অবজেক্ট কতটুকু গরম, কতটুকু ঠান্ডা, সেটা বোঝার জন্য টেম্পারেচার ইউজ করা হয়। টেম্পারেচার ইজ এ ইউনিট, ঠিক আছে, একটা ইউনিট হিসেবে কাজ করে। টেম্পারেচারটা কি, একটা অবজেক্টকে মেজার করার জন্য, যে কতটুকু ঠান্ডা কতটুকু গরম, সেটার জন্য ইউজ করা হয়। তো টেম্পারেচার কোনো এনার্জিও না, ঠিক আছে, প্রেসারও না, ফোর্সও না, রাইট। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো, হ্যাঁ, আরেকটা বিষয় ঠিক, যে কোনো একটা অবজেক্টের যদি এনার্জি বাড়ে, কোন একটা অবজেক্টের যদি এনার্জি বাড়ে, তার মধ্যে যে অবজেক্টের মধ্যে যে মলিকুল থাকবে, সেই অবজেক্টের মলিকুলগুলি দৌড়াদৌড়ি, মানে ইনক্রিজ অফ ভেলোসিটি, ভেলোসিটির ইনক্রিজ ঘটে। মানে কোনো একটা, ধরো যে কোনো অবজেক্ট অণুপরমাণু দিয়ে গঠিত, অণুপরমাণুর যে গতি সেটা বেড়ে যায়। কোনো একটা অবজেক্টের ধরো টেম্পারেচার 10 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে এক ধরনের গতি দেখা যায়। কোন একটা অবজেক্টের যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, সেখানে এক ধরনের গতি দেখা যায়। সেটা হচ্ছে আলাদা জিনিস, যে এটা কাইনেটিক এনার্জি আমরা ধরতে পারি। তুমি মনে হবে হ্যাঁ, কোন একটা অবজেক্টের যে মলিকুলের যে কাইনেটিক এনার্জি, অবজেক্টের যদি টেম্পারেচার বাড়ানো হয় কাইনেটিক এনার্জি বাড়বে, বাট টেম্পারেচার ইজ নট এ এনার্জি, ঠিক আছে। কোন একটা অবজেক্টের কাইনেটিক এনার্জি বাড়তেই পারে টেম্পারেচার বাড়ার সাথে সাথে, রাইট। তারপর দেখো এখানে খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন, কি বলে যে অ্যাকর্ডিং টু কেপলার ল planetary motion, the rotation of semi-major axis of orbit planet around the sun are, and time period time period of planet to move around the sun is t, can be expressed as, এখানে চারটা অপশন দিয়েছি, এটা একদম কমন ফর্মুলা, কেপলারের তিনটা ল আছে, এটা হচ্ছে কেপলারের থার্ড ল। কেপলারের থার্ড ল থেকে এটা আমরা বার করতে পারি যে আর কিউব প্রপোর্শনাল টি স্কয়ার। তুমি এটাকে এজ এ রেডিয়াস ধরতে পারো, আর টি হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড বলতে আমরা পর্যায়কাল, সেটা জানি। এবার ধরো এটা হচ্ছে আমাদের সান, আর সানের সাইজ,
আরে হয়নি তো, দেখো এটা হচ্ছে আমাদের সান, সানের চারদিকে কি হচ্ছে, পৃথিবী বা বিভিন্ন গ্রহ ঘুরছে। আর এই যে রাস্তাটা, এটা হবে একটা এলিপসের মতো, ঠিক আছে, এই রাস্তাটা কি হবে, একটা এলিপসের মতো। এবার সেই এলিপসের মতো যে হবে সেই কথাটাই হচ্ছে কেপলারের ফার্স্ট ল, ঠিক আছে। তো এখানে যে ধরো এখানে যে কোনো একটা তুমি ধরতে পারো একটা রেডিয়াস এখানে নিয়ে নাও, আর তুমি ধরে নাও আর কি, আর এটা ধরো এই এই জায়গা থেকে অবজেক্টটা একবার ঘুরতে যে টাইম লাগে তাকে আমরা বলি টাইম পিরিয়ড বা পর্যায়কাল। এই পর্যায়কাল এবং রেডিয়াস, এটা রেডিয়াস না, দিস ইজ, দেখো এখানে কি বলছে, প্ল্যানেটারি মোশন দ্য রিলেশন অফ দ্য সেমি মেজর অ্যাক্সিস অফ দ্য অরবিট, ঠিক আছে, সেমি মেজর অ্যাক্সিস। তো সেমি মেজর অ্যাক্সিসের যে লেন্থ এটা কিন্তু আর, সেটার সাথে টি এর একটা সম্পর্ক যেটা হচ্ছে আর কিউব প্রপোর্শনাল টি স্কয়ার। একদম এটা আমরা ডিটেইলসে দেখব কিভাবে এটা সম্পর্ক আসে আমাদের ক্লাসে, ঠিক আছে, যখন ডিটেইলস ক্লাসগুলি করাবো কেপলারের ল, ঠিক আছে, গ্র্যাভিটি যখন পড়াবো সে তখন আমরা বুঝে নেব কিভাবে এসছে আর কিউব প্রপোর্শনাল টি স্কয়ার, ঠিক আছে। আপাতত তোমরা এটা মনে রাখো, আর এটা খুব কমন, এটা মনে থাকবে, আমরা এত প্র্যাকটিস করব না, এগুলি তোমরা ভুলবেই না, ঠিক আছে। চলো এবার দেখি আমরা নেক্সট কোশ্চেনটা কি বলেছে, খুবই ইম্পর্টেন্ট, এটা তো সবাই জানি আশা করি। দ্য সাউন্ড ওয়েভ ট্রাভেলস ফাস্টেস্ট, মানে তরঙ্গ সবচেয়ে দ্রুতগামী, তরঙ্গ শব্দ তরঙ্গ, শব্দ তরঙ্গ সবচেয়ে দ্রুতগামী কোন অবস্থায়, ঠিক আছে। সবসময় আমরা শিখেছি যে যখন ট্রেন আসে তখন আমরা ট্রেনের পাতে কি করি, কানটা দিয়ে শুনি ট্রেন আসছে কিনা। এটা একটা গল্প আছে, আমরা যখন ছোটবেলা স্টুডেন্টদের পড়াই, ছোট ছোট স্টুডেন্টদের, সেখানে এমন কাহিনীও আছে যে দূর থেকে আসা ট্রেনের শব্দ শোনার ক্ষেত্রে ট্রেনের যে লাইন, রেল, রেলের মধ্যে আমরা কান পাতি কেন, দেখো আমরা যখন কান না পাতবো তখন শুনছি না বিষয়টা, ঠিক আছে। যখন আমরা যেই মাত্র আমরা কি করছি, ট্রেন, রেলের ট্রেন যে রাস্তায় আসে মানে রেল, রেলের মধ্যে যেই মাত্র কানটা দিলাম সেখানে কি হয়, শব্দটা শোনা যায়। তাহলে আমরা কেন কানটা দিলাম, কারণ লুয়া দিয়ে শব্দটা তাড়াতাড়ি বেশি আসে, মানে বেশি স্পিডে আসে শব্দটা, বায়ু দিয়ে, দেখো আমি আবার বুঝাচ্ছি তোমাদের। এখানে ট্রেন আছে, এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, ব্যক্তির কানে দুইভাবে শব্দটা আসছে, একটা হচ্ছে বায়ু দিয়ে মানে গ্যাস দিয়ে, আবার লুয়া দিয়ে মানে কি বলে এটাকে, কঠিন পদার্থ, দুইটা দিয়ে আসছে। এবার কথা হচ্ছে কি, শব্দ কিন্তু এদিক থেকেও আসছে এদিক থেকেও আসছে, বাট আমরা এই শব্দটা না শুনে আমরা কি করি, এই শব্দটা শোনার চেষ্টা করি, কেন, কারণ লুয়া দিয়ে সবার আগে, এই শব্দ আসার আগে আমরা যে কঠিন পদার্থ দিয়ে শব্দটা তাড়াতাড়ি চলে আসে। এভাবে আমরা মনে রাখতে পারি যে শব্দ তরঙ্গ সবচেয়ে দ্রুতগামী হয় কোন পদার্থে, কঠিন পদার্থে, মানে সলিড হচ্ছে আমাদের এখানে আনসার, রাইট। চলো এবার নেক্সট কোশ্চেন কি বলেছে, which of the following sound wave is used to measure the depth of sea through sonar apparatus? সোনার অ্যাপারেটাসে কোন ধরনের শব্দ ইউজ করা হয়, কোন ধরনের তরঙ্গটা ইউজ করা, এটা আমরা সবাই জানি, এটা এখানে আমরা ইউজ করি আল্ট্রাসনিক ওয়েভ, যেটা বাদুড়েও সেই কাজটা করে, বাদুর যে আছে না, সে বাদুড়েও সে একই কাজ করে, কোনো একটা অবজেক্ট কোথায় আছে সেটা আইডেন্টিফাই করার জন্য আল্ট্রাসনিক সাউন্ড ইউজ করে। আল্ট্রাসনিক সাউন্ড কোন ক্ষেত্রে, যখন দেখো 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, এই শব্দটা হচ্ছে আমরা কি কই, এই শব্দটাকে কি বলি, যেগুলো শব্দগুলি আমরা শুনতে পাই, ঠিক আছে। যখনই 20 হার্টজ থেকে কোনো একটা সাউন্ড কম হবে তখন সেই শব্দটা আমরা শুনতে পাই না, আর এই শব্দটাকে আমরা বলি ইনফ্রাসনিক ওয়েভ, এই শব্দের তরঙ্গটাকে আমরা বলি ইনফ্রাসনিক ওয়েভ। যখনই কোনো একটা
20,000 হার্টজ থেকে বেশি হবে তখন সেটাকে বলি আমরা আল্ট্রাসনিক ওয়েভ, যেটা আমরা যেটা আমাদের সমুদ্রের জাহাজ যে কত গভীরতায় নিচে কত গভীরতা আছে সেটা জানতে ইউজ করা হয়। ঠিক আছে, আবার বাদুড়রাও নিজের যে কোনো একটা গাছ আছে কি সামনে বা কোনো একটা অবস্টাকল আছে কিনা সেটা জানতেও ইউজ করা হয়। ঠিক আছে, চলো তারপরে দেখি। হ্যাঁ, এখানে কি বলেছে, হুইচ অফ দ্য following can convert electrical energy into kinetic, আচ্ছা, into heat energy। বলেছে নিম্নলিখিত কোনটি বিদ্যুৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে, নিম্নলিখিত কোনটি বিদ্যুৎ শক্তিটাকে তাপ শক্তিতে রূপান্তরিত করে। কনভার্টার কি করে, কনভার্টার তো এসি ডিসি কনভার্ট করে, রেডিয়েটর তো নাই, রেজিস্টর, হ্যাঁ রেজিস্টর হতে পারে। রেজিস্টর কি করে, রেজিস্টর কোন একটা, ধরো আমি বললাম এটা হচ্ছে একটা রেজিস্টর, রাইট, যখনই এদিক থেকে কারেন্ট যাবে তখন এই কারেন্টটাকে বাধা দেয় যে কারেন্টটা ফ্লো না হয়। তো ফ্লো না হতে কি হবে, সেই কারেন্টটা এখানে হিট জেনারেট করবে। তাহলে আমরা এখানে বলতে পারি ইজিলি যে রেজিস্টর হচ্ছে এখানে আনসার। এবার রেজিস্টর কেন হিট জেনারেট করে, কোন একটা কারেন্টকে বাধা দিলে কেন জেনারেট হয়, একদম ইজি। দেখো আমি যদি এই হাত দিয়ে একটা অবজেক্টকে পাস করাই, এই একটা অবজেক্টকে যদি পাস করাই কি হবে, চলবে তো। কিন্তু আমরা যদি একদম টাইট করে ধরে রাখি, এটাকে যেতে না দিই, তারপরে যদি আমরা এটাকে পাস করার চেষ্টা করি তখন কি হবে, হাতটা গরম হয়ে গেল। আমার সিরিয়াসলি আমার হাতে এমনি গরম হয়ে গেল। যখনই একটা অবজেক্টকে আমরা টাইট করে ধরে রাখি তখন যখন এদিকে পাস হতে চাই তখন কি হয়ে যাবে, হাতটা গরম হয়ে যায়, রাইট। সে একই রকম কারেন্ট যখন রেজিস্টরের কাজই এটা, রেজিস্ট করে, কারেন্ট যখন যাওয়ার চেষ্টা করে রেজিস্টর কি করবে, এটাকে আটকাবে, রেজিস্ট্যান্স দেবে। তো আটকালে কি হয়, যেখানে তাপ উৎপন্ন হয়। তো ইজিলি আমরা বলতে পারি রেজিস্টর যে ইলেকট্রিক্যাল এনার্জি আছে সেটাকে হিট এনার্জিতে কনভার্ট করে, রাইট। চলো তারপর দেখি এখানে নাম্বার 100 নাম্বার এখানে কি বলেছে, একটি বিচ্ছিন্ন সিস্টেমে নেট আদান। আচ্ছা এখান থেকে পড়ে নি, অ্যাকচুয়ালি এখানে বেঙ্গলি কোশ্চেনের একটু কাট হয়ে গিয়েছে বিষয়টা, তার জন্য আমি একটু ইংলিশটা দেখছি। হ্যাঁ, the net charge in an isolated system always remain constant, this is called law of conservation of charge। সিম্পল জিনিস, আমি বলছি তোমাকে, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা নিউমেরিক্যালও তোমাদের কোশ্চেন আসতে পারে। একটা নির্বিচ্ছিন্ন বলতে আইসোলেটেড, এর সাথে আর কোনো কিছুর টাচ নেই, কোনো কিছুর কোনো কানেকশন নেই, একটা নির্বিচ্ছিন্ন অবস্থায়। এখানে আমি 3টা অবজেক্ট নিলাম, এখানে ধরলাম আমরা 5টা ইলেকট্রন আছে, হ্যাঁ আচ্ছা মুছে দিই এটা। ধরো এখানে ধরলাম আমার 5টা ইলেকট্রন আছে প্লাস 5e, এখানে ধরলাম 5টা প্লাসটা তো কাটাই না, আর এখানে ধরলাম 6টা ইলেকট্রন আছে, এখানে ধরলাম আমরা 7টা ইলেকট্রন আছে। ঠিক আছে, একটা বাক্সের মধ্যে বন্ধ করা বলতে একটা নির্বিচ্ছিন্ন অবস্থায় আমরা রাখলাম, এটাকে নাড়ানাড়ি করলাম, একটা আরেকটার সাথে ঘর্ষণ হয়, ঘর্ষণ হওয়ার পরে দেখলাম কি এই যে 5টা ইলেকট্রন আছে এখানে হয়ে গিয়েছে 4টা, এখানে যে 6টা আছে এখানে হয়ে গিয়েছে 5টা, আর এখানে যে 7টা ইলেকট্রন আছে 7টা ইলেকট্রন কয়টা হবে, আমরা এই কনজারভেশন অফ ল থেকে আমরা বুঝতে পারি। কারণ এটাই কনজারভেশন অফ ল যে আদান সৃষ্টিও করা যায় না ধ্বংসও করা যায় না, আদান কি করা যায় না, সৃষ্টিও করা যায় না ধ্বংসও করা যায় না। তো এখানে যখনই এই 3টা অবজেক্টকে একসাথে নাড়ানো হয় এই 5টা ইলেকট্রনের জায়গায় কয়টা হয়ে যায়, 4টা, এই 6টা ইলেকট্রনের জায়গায় এটা হয়ে যায় 5টা, তাহলে এই 7টা ইলেকট্রন কয়টা ইলেকট্রন হয়ে যাবে, 9টা। কেন 9টা হলো, কারণ আমরা এটাই জানি যে ল অফ কনজারভেশনে কি কোনো কিছু নষ্ট হয় না বা কোনো কিছু সৃষ্টিও হয় না, মানে এখানে যে নেট চার্জ অলওয়েজ রিমেইন কনস্ট্যান্ট, অলওয়েজ নেট চার্জ কোনো সময় কমবে না, মানে সব সময় কি হবে, কনস্ট্যান্ট থাকবে, সব সময়
ধ্রুবক থাকবে। নির্বিচার সিস্টেমে নেট চার্জ যেটা আর কি, হ্যাঁ, সবসময় ধ্রুবক থাকবে। আর এই ধ্রুবক বিষয়টাই তো কনজারভেশন অফ ল এর মধ্যে আছে, এটা ল অফ কনজারভেশন অফ চার্জ, ঠিক আছে। তারপরে দেখো, হ্যাঁ, এখানে কি বলেছে, তোমাকে বলের ঘাত বার করতে, সরি, বলের ঘাতের মাত্রা, ডাইমেনশন অফ ইম্পালস। এবার মাত্রা বার করা খুবই ইম্পর্টেন্ট, একটা তো থাকবেই কোশ্চেন তোমাদের, এখনো আসছে। এবার বলের ঘাতের মাত্রা বার করব না। প্রথমত আমার জানতে লাগবে বলের ঘাত কি, এটা মনে রাখবে যে বলের ঘাত হচ্ছে বল ইনটু সময়। বলের ঘাত কি, বল ইনটু সময়, রাইট। বলের ঘাত কি, বল ইনটু সময়। বলকে আমরা আবার লিখতে পারি যে এম মানে মাস ইনটু অ্যাক্সেলারেশন, ত্বরণ এ, আর সময় তো আমরা জানি টি, সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করি। এবার আমার কয়েকটা বিষয় জানতে লাগবে, যে মাসের মাত্রা হচ্ছে এম, ত্বরণের মাত্রা কি এল টি টু দ্য পাওয়ার -2, এবং টি এর মাত্রা তো টি ওই না, সময়ের মাত্রা টি। আবার বলছি, এ কি, এ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার বা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে দৈর্ঘ্য বাই সময়ের স্কোয়ার। দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করি, বাই টি স্কোয়ার মানে কি টি টু দ্য পাওয়ার -2, রাইট। এইভাবে আমরা এখান থেকে বলতে পারি এম এল, এখানে -2 আছে, এখানে নাই মানে প্লাসের 1, তাহলে -2 থেকে যদি 1 চলে যায় টি টু দ্য পাওয়ার কত হবে, -1। তাহলে বলের ঘাতের মাত্রা আমরা কি পেলাম, এম এল টি টু দ্য পাওয়ার -1, ঠিক আছে। তারপর দেখো কি কোশ্চেন এসছে এখানে, দ্য পোরেস্ট কন্ডাক্টর অফ হিট অ্যামং দ্য ফলোইং মেটাল, মানে কোন কন্ডাক্টরের মধ্য দিয়ে যে প্রবাহ, দেখো কোনো একটা অবজেক্ট, ধরো একটা লোহাকে যদি এই জায়গায় হিট করা হয়, এই জায়গায় খুব বেশি হিট করা হয়, ধরো 100 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করা হয় অনেকক্ষণ সময় ধরে, তুমি এই লোহার এই জায়গায় ধরতে পারবে, পারবে না, বিকজ এই লোহা এই জায়গায় হিট হওয়ার সাথে সাথে এই জায়গায় একটা তাপের পরিবহন ঘটে। বলেছে এই যে তাপের পরিবহনটা কোন জায়গায় সবচেয়ে কম, এখানে অপশন দিয়েছে ক্যালসিয়াম, সোডিয়াম, লিড, মানে সীসা, ক্যালসিয়াম, সোডিয়াম বা সীসা। এখানে এটা মনে রাখবে, এটার আনসার হবে লেড বা সীসা। সীসার এই যে ধরো কোনো একটা অবজেক্ট এখানে আছে, ঠিক আছে, সেই অবজেক্টটা আমরা ধরে নিলাম সীসা বা লেড, ঠিক আছে। এবার এখানে যদি তাপ দেওয়া হয়, এখানে তাপ দিয়ে অনেক বেশি, ধরো 100 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, তখন কি হবে, এই অবজেক্টের এই জায়গায় তুমি ধরতে পারবে, কেন জানো, এখানের যে তাপের পরিবহনটা খুব কম হয়, ঠিক আছে, তার জন্য অনেক ক্ষেত্রে আমরা এই সীসাটা ইউজ করি, রাইট। দেখবে অনেকগুলি এরকম হাতল আছে যে রান্না করার যে বাসনপত্র, পুরো বিষয়টা খুব গরম, কিন্তু যেই জায়গায় ধরছে সেই জায়গাটা ইজিলি ধরতে পারছে, কোনো অসুবিধা হচ্ছে না। এখানে এরকম মেটেরিয়ালই ইউজ করা হয় যার মধ্যে দিয়ে তাপ চলাচলই করতে পারে না। তো লিড হচ্ছে এখানে ওই ধরনের একটা মেটেরিয়াল যেদিকে তাপ পরিবহন করতে পারে না। তো এখানে বলছে এটি নিম্নলিখিত মধ্যে ধাতুগুলির মধ্যে মন্দ তাপ পরিবাহিতা, মানে তাপ পরিবহন কম, তাহলে সেটার আনসার হয়ে যাবে অপশন সি, ঠিক আছে। তো আজকে আমরা করলাম কি 2021-এর যে ফিজিক্সের পার্টটা, যে 10টা কোশ্চেন আছে সেই 10টা কোশ্চেন আলোচনা করলাম, রাইট। তো তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশন করো, ঠিক আছে, এক্সামের কথা চিন্তা না করে পড়াশোনায় মনোযোগ দাও, যখন এক্সাম হবে তখন যাতে তোমরা পেয়ে যাও। আর আমাদের এটাই প্রতিজ্ঞা যে
তোমরা যাতে যারা আমাদের পেইড কোর্স নিয়েছো তারা যাতে কেউ নিরাশা না হয়, পুরো 100% স্টুডেন্টরা যাতে পেয়ে যায়, এটাই আমাদের ইচ্ছা। ঠিক আছে, যদি এরকম হয় আমরা সবচেয়ে বেশি খুশি হব যে আমাদের প্রতিজ্ঞা 1.0 ব্যাচ থেকে প্রত্যেকটা স্টুডেন্ট সিলেক্ট হয়েছে, খুবই খুশি হব। তো আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঠিকভাবে পড়াশোনা চালিয়ে যাও।